পরমার বাবা যখন বলছে, বোন তুমি ওকে বাঁচাও, সুদীপা সুদীপা তুমি তোমার বোনকে বাঁচাও, এমন সময় সেখানে অংশু বলতে লাগে, "এই, কি করবে রে, কি করবে, কি করবে, এই মেয়েটার জন্য তো যত সব সমস্যা হয়েছে, এই মেয়েটার জন্যই তো আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে, আজকে আমাদের বৌদি এবং অভ্র চলে গেছে জেলে এই মেয়েটার জন্য, এই মেয়েটা আবার কি বাঁচাবে, যা কিন্তু চলে যা চলে যা", এই বলে কিন্তু সুদীপার ওপরে অংশু বিভিন্ন রকমভাবে প্রভাব বিস্তার করতে শুরু করে দেয় এবং অংশুর মনের খাতায় মনের পাতায় ভাসতে শুরু করে দেয় সেই কুন্তলা তার সঙ্গে কি বলেছিল, ওই মেয়েটা হচ্ছে ওই মেয়েটা হচ্ছে কি, মানে ওই মেয়েটার জন্য সমস্ত পরিবার নষ্ট হয়ে যাবে, ওই মেয়েটা ওই চৌধুরী পরিবারকে ধ্বংস করে দেবে, এইসব কথাগুলো অংশু মনের খাতায় মনের পাতায় ভাসাতে শুরু করে দেয়। আর তখনই আমরা দেখতে পাচ্ছি অংশু মনে মনে ভাবতে লাগে, না, একে যে কোনোভাবেই আমাকে তাড়াতে হবে, যে কোনোভাবেই একে এখান থেকে বার করতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপাও কিন্তু মনে মনে ভাবতে লাগে, হ্যাঁ সত্যিই তো আমার জন্য সমস্ত কিছু হয়েছে, না আমি আমার জন্য কোনো কিছু হতে দেবো না এবং পরমাকে আমাকে বাঁচাতেই হবে, পরমাকে আমাকে বাঁচাতেই হবে, যে কোনো প্রকারে যে কোনোভাবে পরমাকে আমাকে বাঁচাতে হবে। এই বলে সুদীপা যখন দাঁড়িয়ে রয়েছে তখন সেখানে আদিত্য এগিয়ে যায় আর বলতে লাগে, আমি থানায় যাচ্ছি, আমাকে থানায় যাওয়াটা খুব জরুরি, তুমি এদিকে দেখো, পরমাকে বাঁচাতে না পারলে আমি কিন্তু দাদা এবং বড় মাকে বাঁচাতে পারবো না। এই বলে সেখান থেকে কিন্তু আদিত্য সেখান থেকে চলে যায়। তখন সেখানে স্যার দাঁড়িয়ে রয়েছে নীরব নিতর হয়ে, সে মনে মনে ভাবতে লাগে, সুদীপার উপরে এত প্রেশার হচ্ছে, সুদীপাকে এই ফ্যামিলি কেউ সহ্য করতে পারে না, তাহলে সুদীপাকে এই বাড়ি থেকে বার করে দেবে। তখন সুদীপা কোথায় যাবে, না আমি তো আছি, আমি আজ সুদীপা তুমি শুধু আমার, সুদীপা তুমি শুধু আমার, এই বলে স্যার কিন্তু মনে মনে স্বপ্ন বাঁধতে শুরু করে দেয়। অন্যদিকে দেখতে পাচ্ছি ওদিকে পরমার কিন্তু জ্ঞানটা ফিরে আসে এবং জ্ঞান ফেরার পরবর্তী মুহূর্তে পরমার মনের খাতায় মনের পাতায় বিভিন্ন প্রতিচ্ছবি ভাসতে শুরু করে দেয়। কি বলেছিল অভ্র, অভ্র বলেছিল বাইরে আমি হ্যাপিলি ম্যারেড দেখাচ্ছি আর ভিতরে আমি সেদ্ধ হয়ে যাচ্ছি। এদিকে আদিত্য কি বলেছিল, আদিত্য বলেছিল পরমা সব তোমার দোষ, সব তোমার দোষ। এদিকে কি বলেছিল বড়মা, কি বলেছিল গায়ত্রী চৌধুরী বলেছিল, তোমাকে কিন্তু আমি ছেড়ে দেবো না, তোমাকেও কিন্তু সমান দোষে দোষী করবো। এদিকে সুদীপার পিসিমণি কি বলেছিল, যে আপনার মেয়ে যেন আমার মেয়ের জামাইয়ের দিকে যেন আমার জামাইয়ের দিকে যেন তাকায় না তাকায়। এইসব কথাগুলো কিন্তু মনের খাতায় মনের পাতায় পরমা ভাষাতে শুরু করে দেয়। মনে মনে ভাবতে লাগে, না আমি আর বাঁচতে চাই না, আমাকে কে বাঁচালো, আমাকে কে বাঁচালো, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। তখন সেখানে সিস্টার চলে আসার বলতে, কি করছেন আপনি, অসুস্থ, আপনি কেন এরকম করছেন, আপনি এরকম করবেন না করবেন না। তখন সেখানে সুদীপা দৌড়ে যেতে আরম্ভ করলে ওই পিছন থেকে টেনে ধরে পরমার বাবা মা, বলতে লাগে, না না যেও না। কিন্তু সুদীপা দৌড়ে চলে আসে এবং গেটের ওখানে যেই গিয়ে দাঁড়িয়েছে তখন সেখানে পরমার বাবা মা গিয়ে আছড়ে পড়ে বলতে লাগে, পরমা তুমি আমাদের ছেড়ে কোথায় চলে যাচ্ছিলে বাবা, কোথায় চলে যাচ্ছিলে, আমাদের ছেড়ে চলে যাবার কথা কে করে ভাবলে, কি করে ভাবলে, না না তুমি এটা ভুল করলে। এদিকে ডাক্তার চলে আসে, ডাক্তার এসে বলতে লাগে, এই উত্তেজিত হলে হবে না, উত্তেজিত হলে হবে না। তখন সেখানে পরমা বলতে লাগে, থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। তখন সেখানে ডাক্তার বলতে লাগে, থ্যাংক ইউ আমাকে দিচ্ছে কেন, থ্যাংক ইউ ভগবানকে দাও, থ্যাংক ইউ ভগবানকে দাও, থ্যাংক ইউ, আমাদের এখানে থ্যাংক ইউ দেওয়ার কোনো প্রয়োজনই নেই, আমাকে থ্যাংক ইউ দিতে হবে না, থ্যাংক ইউ দিতে হয় তো তোমার বোনকে দাও, তোমার বোনকে দাও। আর এমন কথা শুনতে কিন্তু পরমার মা একবারে ঝটকে ওঠে, বলতে লাগে, কে বোন, কে বোন। তখন বলতে লাগে, এই তো সুদীপা চৌধুরী, উনি তো ওনার বোন। তখন সেখানে পরমার মা বলতে লাগে, বাবা ও একটা অনাথ, ও একটা অনাথ, ও আবার বোন হওয়ার যোগ্যতা রাখে নাকি। তখন সেখানে পরমার বাবা বলতে লাগে, থামো না শ্রুতি, তুমি থামো, তুমি কেন বকবক করছো। বলছে, না ওর জন্যই তো আমার মেয়েটার এই হাল হয়েছে, ওর জন্যই তো এইসব কিছু হয়েছে। এই বলে পরমার মা যা খুশি তাই করে কথা বলতে শুরু করে দেয়। তখন সেখানে ডাক্তার বলতে লাগে, আপনারা এখান থেকে প্লিজ আসুন, আপনারা প্লিজ এখান থেকে আসুন, পেশেন্ট কিন্তু উত্তেজিত হয়ে উঠছে, এই অবস্থায় উত্তেজিত হওয়াটা ঠিক না। তখন সেখানে পরমার বাবা জিজ্ঞেস করতে লাগে, তুমি কেন বোন লিখেছিলে বলো তো। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আসলে বোন আমি লিখতে চাইনি, অ্যাকচুয়ালি সিস্টার ইন ল লিখতে গিয়ে শুধু সিস্টার লিখে ওখান থেকে চলে এসেছিলাম। এদিকে তখন পরমা অবাক দৃষ্টিতে সুদীপার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি থানায় গিয়ে কিন্তু বড়মাকে এবং অভ্রকে জেরা করা হচ্ছে, আপনারা কি করেছিলেন, কেন এই বৃত্তান্ত হলো, কি জন্য আপনাদের বৌমা আত্মহত্যা করার শিকার হলো, আপনারা কি নির্যাতন করেছিলেন, পুরো বিষয়টা কিন্তু পুলিশ অফিসার জেরা করতে শুরু করে দেয়। তখন সেখানে গায়ত্রী চৌধুরী বলতে লাগে, না আমি বলবো না, আমি বলবো না, আপনাদের যা যা ক্রাইটেরিয়া আছে, যা যা করা আছে, আপনাকে কি দেখে মনে হয় আমরা দোষী, আমরা কি দোষ করেছি। তখন সেখানে পুলিশ অফিসার বলতে লাগে, ঠিক আছে আপনারা যদি কথা না বলেন, আপনারা যদি মুখ না খোলেন, তাহলে তো পুলিশ অনেক কিছু ভেবে নিতে পারে। তখন সেখানে গায়ত্রী চৌধুরী বলতে লাগে, ঠিক আছে আপনাদের যা ভাবা তাই ভাবুন, আপনারা যদি শাস্তি দিতে চান আপনারা আমাকে শাস্তি দিতে পারেন। অন্যদিকে দেখতে পাচ্ছি পরমার কাছে বসে এইবারে সুদীপা বলতে লাগে, পরমা তুমি ঠিক আছো তো, তুমি কেন মরতে গিয়েছিলে বলো তো, জীবনটা অনেক সুন্দর, এই জীবনটাকে এভাবে হেলায় ফেলায় নষ্ট করে দেওয়া যাবে না। তখন সেখানে পরমা বলতে লাগে, আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। কিন্তু সুদীপা বলতে লাগে, বেঁচে থাকা অনেক বড় মৃত্যুর চেয়ে, মৃত্যু হয়ে গেলে তো সব শেষ হয়ে গেল, কিন্তু তোমাকে বেঁচে থাকতে হবে। তখন সেখানে পরমা বলতে লাগে, এটা তো সহজ বলা, এটা কঠিন করা, কাজটা করা অনেকটা কঠিন। কিন্তু সুদীপা বলতে লাগে, না তোমাকে করতে হবে, তোমাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকাটাই জীবনের আসল রহস্য, জীবনটা অনেক সুন্দর। আর তখন সুদীপা বলতে লাগে, তুমি আমার একটা কথা করবে, আমার একটা কাজ আমার একটা কথা রাখবে, তোমাকে এক জায়গায় যেতে হবে, তোমাকে এক জায়গায় যেতে হবে। তখন সেখানে পরমা
পরমা বলতে লাগে কোথায় যেতে হবে আমাকে, তখন সুদীপা বলতে লাগে তোমাকে একবার মানে এখানে ওইদিকে অনেকটা কিছু হয়ে গেছে, এই বলে সুদীপা পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ বলতে শুরু করে দেয়। পুলিশ অফিসারকে কে খোঁজ দিয়েছিল, পুলিশ অফিসার এসে কি কি জেরা করেছিল, বড়মাকে ধরে নিয়ে গেছে, অভ্রকে ধরে নিয়ে গেছে এবং থানায় গিয়ে তাদেরকে জেরা করা হচ্ছে, পুরো স্টেপ বাই স্টেপ বলতে শুরু করে দেয়। আর বলতে লাগে পরমা তুমি ছাড়া কিন্তু কিছু করা সম্ভব নয়, তুমি ওদের উপরে কৃতজ্ঞতা থাকা, ওরা তো অনির্দোষ, ওদেরকে তুমি দোষী প্রমাণ করো না, তুমি না গেলে সবকিছু সর্বনাশ হয়ে যাবে, তুমি তো আমাকে কৃতজ্ঞতা দিতে চাও তাই না, তাহলে আমার জন্য হলে তুমি চলো একবার, এই বলে কিন্তু সুদীপা তার কাছে রিকোয়েস্ট করতে লাগে, তার কাছে পরিশেষে হাত জোর করে বলতে লাগে পরমা তোমাকে যেতেই হবে। পরমা বলতে লাগে আমাকে তো এই অবস্থা ছাড়বে না। তখন সুদীপা বলতে লাগে আমরা যদি এখানে বন্ডে সই করে তোমাকে নিয়ে যাই তাহলে কিন্তু অবশ্যই যেতে দেবে পরমা, এটুকু আমার জন্য তুমি করো, আমার প্রতি কৃতজ্ঞতা বশত তুমি এখান থেকে চলো। তখন পরমা রাজি হয়ে যায় এবং সুদীপা আস্তে আস্তে করে পরমাকে বার করে সামনের দিকে যেই না নিয়ে এসছে, হঠাৎ করে সেখানে কিন্তু পরমার বাবা মা একেবারে আঁতকে ওঠে। পরমার মা বলতে লাগে এই মেয়ে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছ? তখন সেখানে সুদীপা বলতে লাগে দেখুন মাসিমা আপনাদের রাগ হওয়াটা স্বাভাবিক, আপনাদের রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু সুদীপার মা বলতে লাগে, পরমার মা বলতে লাগে না রাগ হয়েছে তা কি হয়েছে, আমি কোনো মাতেই যেতে দেবো না, আমার মেয়েটা এখন অসুস্থ, এই অবস্থায় থানায় যাবে, না না এটা হতে পারে না, এটা আমি করতে দেবো না। তখন সুদীপা বলতে লাগে রিকোয়েস্ট করছি আপনাদের প্লিজ, কিচ্ছু হবে না, কারোর কিচ্ছু হবে না, কিন্তু এই মুহূর্তে থানায় যাওয়াটা জরুরি, ওদের মান সম্মান টানাটানি করছে, এটা যেতেই হবে। কিন্তু পরমার মা কোনো মতে রাজি হয় না, পরমার মা তাকে টেনে নিয়ে আবারও হাসপাতালের মধ্যে রওনা হয়ে যায়। তখন সেখানে পরমা একবারে গাড়ির চাকাটা ওই হুইল চেয়ারের টাকাটা টেনে ধরে আর বলতে লাগে মা আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমার জন্য আমি কোনো নির্দোষদের মানে দোষী সাব্যস্ত করতে চাই না, নির্দোষ মানুষদের শাস্তি ভোগাতে চাই না, আমাকে এক্ষুনি যেতে হবে মা, এক্ষুনি যেতে হবে। তখন পরমা মা বলতে লাগে ঠিক আছে তুই যাবি, ঠিক আছে একটা শর্তে তোকে আমি নিয়ে যেতে পারি। তখন সেখানে বলতে লাগে কি শর্ত? তখন পরমার মা বলতে লাগে এই মেয়েটা, এই অনাথ মেয়েটা যেন কখনো আমাদের সঙ্গে না যায়, ও যেন বাইরে যায়, আমরা তোকে নিয়ে যাবো। তখন সেখানে সুদীপা বলতে লাগে বেশ, ও গেলেই হবে, আমাকে যাওয়ার কোনো দরকার নেই, ও গেলেই হবে। তখন পরমার বাবা এবং মা আস্তে আস্তে পরমাকে ঠেলতে ঠেলতে সামনের দিকে নিয়ে চলে যায়। তখন সেখানে পরমা যখন চলে গেছে তখন সেখানে সুদীপা দাঁড়িয়ে রয়েছে এবং স্যার এসে বলতে লাগে সুদীপা তুমি তো অনেকটা ক্লান্ত, অনেকটা পরিশ্রান্ত, চলো না তোমাকে নিয়ে অন্য কোথাও যাই, তোমাকে নিয়ে যাই, তুমি কি ঠিক আছো? তখন সেখানে সুদীপা বলতে লাগে স্যার আমাকে একটা হেল্প করতে পারবেন, আমাকে এক জায়গায় নিয়ে যেতে পারবেন? তখন স্যার বলতে লাগে হ্যাঁ অবশ্যই, তুমি যখন বলবে যেখানে বলবে আমি সেখানে নিয়ে যাবো, চলো তুমি কোথায় যেতে চাও? তখন সুদীপা বলতে লাগে আমাকে এক জায়গায় নিয়ে চলেন, এই বলে সুদীপাকে নিয়ে কিন্তু স্যার গাড়িতে করে রওনা হয়ে যায়। অন্যদিকে দেখতে পাচ্ছি যে গায়ত্রী চৌধুরী এবং অভ্র চুপ করে বসে রয়েছে এবং পুলিশ অফিসার কোনোভাবে কিন্তু তাদেরকে জেরা করে তারা কিন্তু কোনো রকমের মুখ খুলতে রাজি হচ্ছে না, যে কেন কি বৃত্তান্ত কিভাবে কি হলো কোনো মতে মুখ খুলছে না। তখন সেখানে তখন সেখানে আদিত্য চলে যায়, আদিত্যকে দেখে পুলিশ অফিসাররা তাকে মানে সম্মান প্রদর্শন করে আর বলতে লাগে স্যার এরা তো কিছু বলছে না, তাহলে আমি কি করব? তখন সেখানে আদিত্য বলতে লাগে ঠিক আছে আপনাদের যে ক্রাইটেরিয়া রয়েছে আপনারা সেটা পালন করুন। এমন সময় সেখানে কিন্তু পুলিশ অফিসার আস্তে আস্তে করে ও মানে বড়মা এবং অভ্রকে নিয়ে যেই না জেলের মধ্যে মানে থানার মধ্যে লকআপের মধ্যে ভরতে যায়, তখনই সেখানে পরমা বলতে লাগে দাঁড়ান একটু, আর তাকে দেখেই কিন্তু সবাই একেবারে তাকিয়ে অবাক হয়ে যায়, সেখানে পরমা এসেছে, পরমা এসেছে। অন্যদিকে দেখতে পাচ্ছি স্যার কিন্তু নিয়ে এসছে সে থানার সামনে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখেছে গাড়িটা। তখন সেখানে স্যার বলতে লাগে কি ব্যাপার সুদীপা তুমি থানার সামনে আসলে, তোমাকে না আসতে বারণ করো? তখন সেখানে সুদীপা বলতে লাগে স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আমি থানার সামনে এসেছি কিন্তু আমি আড়াল থেকে দেখবো, আমি ওর ভেতরে যাবো না, আমি বুঝতে পারছি স্যার আপনার তো অনেকটা কাজ, অনেকটা সময় নষ্ট করলাম আমি, স্যার আপনি এবার প্লিজ আসুন, আপনি এখান থেকে চলে যান। তখন স্যার বলতে লাগে ঠিক আছে তুমি এখানে একা থাকবে? সুদীপা বলতে লাগে আমি এদিকে সব সামনে নেবো স্যার, আপনি প্লিজ আসুন। তখন স্যার সেখান থেকে চলে যায়, সুদীপা আস্তে আস্তে করে কিন্তু ঘরের মধ্যে চলে যায়। তখন সেখানে সুদীপাকে দেখে অব্রতার সামনে বসে বলে পরমা তুমি ঠিক আছো, পরমা তুমি ঠিক আছো, পরমা তুমি ঠিক আছো, এই বলে কিন্তু পরমাকে নিয়ে প্রচণ্ড রকমের একটা মানে ইমোশনাল ভাব প্রদর্শন করতে শুরু করে দেয়। তখন সেখানে আদিত্য মনে মনে ভাবতে লাগে যাক পরমা, থ্যাংক ইউ পরমা, তুমি এসেছো, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন সেখানে বলতে লাগে যে পরমার মা বলতে লাগে পরমা এখানে আসতে চাইছিল না, আমরা ওকে বাড়ি নিয়ে যেতাম কিন্তু ও জোর করে এখানে চলে আসলো, তাই জন্য আমি ওকে নিয়ে এসেছি। তখন সেখানে পরমা বলতে লাগে আমি এখানে এসেছি আমি আমার নিজের বয়ান দিতে, আমি বয়ান দিতে এসেছি। তখন ওদিকে সুদীপা মনে মনে ভাবতে লাগে যে পরমা তুমি ঠিক করে বলো, সব যেন ঠিক হয়ে যায়, সব যেন ঠিক হয়ে যায়। এদিকে পরমা নিজের মুখের বয়ানগুলো বলতে শুরু করে দেয়, আর এদিকে বলতে লাগে অফিসার আমি বয়ানটা বলছি, এই বলে পরমা বলতে লাগে দেখুন অফিসার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এরা কিন্তু নির্দোষ, আপনারা যাদের ধরে নিয়ে এসেছেন ওরা কিন্তু নির্দোষ, ওদের কোনো দোষ নেই, ওদের আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সবাই কিন্তু নির্দোষ, ওরা কোনো দোষ করেনি। আমি নিজের থেকে কিন্তু আমার বাড়িতে যে একটা ঘুমের আমাদের এক বাড়িতে একটা বয়স্ক মহিলা থাকেন, ওই বয়স্ক মহিলার কিছু ওষুধ ছিল রাখা, আমি সেটা ভুল করে খেয়ে পেয়েছিলাম। আমার স্বামী আমার শাশুড়ি আমার পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু তারা নির্দোষ, তারা কিন্তু কোনো রকমের অন্যায় করেনি, তারা আমাকে খুব ভালোভাবে যত্নে আদরে লালিত পালিত করেছে, আমাকে কোনো রকমভাবে কোনো অসুবিধার মধ্যে ভুগতে দেয়নি, আমাকে সব কিছু ঠিক করে দিয়েছে। তখন অফিসার পুরো বিষয়টা মানে পরমার মুখের বয়ানটা পুরো বিষয়টা শোনার পরে বলতে লাগে ঠিক আছে আপনার কথা সব আমি শুনলাম, তখন আপনি কেন এটা করছেন? আপনি তো সব শ্বশুর শাশুড়ি আপনার শ্বশুর বাড়ির লোকেদের সমস্ত কথাটা বললেন, কিন্তু আপনার সম্পর্কে তো কেন বললেন না? তো আপনি কেন এই কাজটা করেছিলেন, কেন আত্মহত্যা করতে গিয়েছিলেন, আপনি কেন এরকমটা করেছিলেন? তখন সেখানে পরমা বলতে লাগে সে অনেক কথা, আমি সেটা বলছি অপরাধ বোধ থেকে করেছিলাম। তখন সেখানে অভ্র বলতে লাগে পরমা থাক না, পরমা ওসব কথাগুলো আর বলতে হবে না, পরমা থাক না। তখন পরমা একেবারে অভ্রের কথার উপরে কথা বলতে লাগে যে হ্যাঁ
আপনি শুনবেন না অফিসার যে কি অপরাধবোধ? আমি বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতাম, সেই ভালোবাসার যে মানুষটাকে, সেই মানুষটাকে এত সুন্দর করে আমি ভালোবাসতাম, বিয়ের পরে গিয়েও কিন্তু আমি সেই মানুষটাকে ভুলতে পারিনি। তাই জন্য আমার নিজের মনে মনে একটা অপরাধবোধ কাজ করতো। এমন সময় আমার ফ্যামিলির লোকজন সবাই কিন্তু জানাজানি হয়ে যায় যে আমি এই মানে অন্য একটা ছেলেকে ভালোবাসতাম। সেখানে দোষ আমারই ছিল, কিন্তু জানাজানি হওয়ার পর থেকে আমি নিজের মনে মনে প্রচণ্ড রকমভাবে একটা আহত হয়েছিলাম, প্রচণ্ড রকমভাবে মনে কুড়ে কুড়ে খেত। সেই অপরাধবোধ আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। আমি নিজের মুখটা রাখতে চাইছিলাম না, নিজের মুখটা, নিজের চেহারাটা দেখাতে চাইছিলাম না। তাই জন্য আমি আমার স্বামীকে আমার ঘরে ঢুকতে দেইনি, আমি আমার শাশুড়িকে আমি আমার ঘরে ঢুকতে দেইনি। আমি নিজে একা একা নিজের বিছানায় শুয়ে পড়ে নিজের মনে মনে এই অপরাধবোধ নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে কিন্তু আমি সেই ওষুধগুলোকে খেয়ে ফেলি এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর তো বিষয়টা এই হয়েছে। আমি কিন্তু কোনোভাবেই ওদেরকে দোষারোপ করছি না। ওরা কখনোই আমার উপরে নির্যাতন করেনি। ওরা আমাকে অনেক রকমের সাপোর্ট করেছে, অনেক রকমের আমাকে হেল্প করেছে। আমাকে কখনোই ওরা কিছুই করেনি। এই বলে কিন্তু সমস্ত কথাগুলো পরমা বলে দেয় এবং বলতে লাগে, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমার শাশুড়ির কোনো ক্ষতি হতে দেবেন না। আমার শাশুড়ি একটা বনেদি পরিবারের বউ, সেই বউটা মানে সেই শাশুড়িকে আমি কোনো অসম্মান করতে চাই না। আমার জন্য কোনো অসম্মান হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবে না। আর আমার স্বামী একটা পুলিশ অফিস মানে আর্মি অফিসার, সে দেশের সেবায় ব্যস্ত হয়ে থাকে। আমি তাকে কোনো অপমান অপদস্থ হতে পারি না। যে মানুষটা দেশের জন্য সেবা করে, সেই মানুষটাকে আমি অপমান অপদস্থ হতে দিতে পারি না। এমন কথা শুনতে গায়ত্রী চৌধুরী থেকে শুরু করে, অভ্র থেকে শুরু করে পরমার উপরে একেবারে যেন গর্বিত অনুভব করে, গর্ববোধ করে এবং পুলিশ অফিসাররা কিন্তু গর্ব অনুভব করে। আর এদিকে তখন পরমা বলতে লাগে, আমি মারা যেতেই চাইছিলাম, কিন্তু আমার মারা যাওয়ার পরে আমার কেউ একজন বলেছিল যে জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক সুন্দর। তখন অফিসার বলতে লাগে, আপনাকে যে বলেছিল জীবনটা সুন্দর, সে মানুষটা ঠিকই বলেছিল। হ্যাঁ অবশ্যই, আপনি বাড়িতে যান এবং বাড়িতে গিয়ে আপনি সমস্ত বিষয়গুলো, সংসারটাকে আবার সুখে শান্তিতে লালন পালন করুন। এদিকে সুদীপা তখন মনে মনে ভাবতে লাগে, না এদের বেরোনোর সময় হয়ে গেছে, আমাকে এখানে দাঁড়ানো যাবে না, আমাকে এখানে থাকা যাবে না, ওদের বেরোনোর আগে আমাকে বেরিয়ে যেতে হবে। এই বলে সুদীপা সেখান থেকে কিন্তু বাইরে বেরিয়ে যায়। আর এদিকে তখন অফিসার বলতে লাগে, ঠিক আছে আপনাকে কিছু সই করতে হবে। পরমা তখন সই করে দেয়। আর তখন গায়ত্রী চৌধুরী পরমার কাছে গিয়ে বলতে লাগে, মা তুমি আমার চৌধুরী পরিবারের লক্ষ্মী, মা তুমি আমাকে এত বড় অপমানের হাত থেকে তুমি নিজের জীবনটাকে বাজি রেখে এখানে এসে আমাকে বাঁচিয়েছো। তোমার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে পরমার বাবা মা বলতে লাগে, আমরা না মেয়েটাকে আমরা কয়েকদিনের জন্য বাড়িতে নিয়ে যেতে চাই। তখন গায়ত্রী চৌধুরী বলতে লাগে, না পরমা আমাদের বাড়িতে যাবে, আমার ঘরের লক্ষ্মী আমার ঘরে ফিরে যাবে। এবং পরমার বড় মা সামনের দিকে গিয়ে বলতে লাগে, আমার ঘরের লক্ষ্মীকে আমি ঘরে নিয়ে যেতে চাই। আপনাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, আমার ঘরের লক্ষ্মীকে আমাদের বাড়িতে নিয়ে যেতে দিন। আমার কোনোদিন আমি এরকম সিচুয়েশনের মধ্যে আর পড়তে দেবো না। কোনোদিন পরমার এরকম সমস্যা হবে না, আপনাদের আমি কথা দিলাম। আপনারা পরে নিয়ে যাবেন, কিন্তু আপনারা প্লিজ আমার পরমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে দিন। এদিকে তখন মানে পরমাকে সে মানে গায়ত্রী চৌধুরী পরমাকে একেবারে আদর করতে লাগে এবং বলতে লাগে, চল অভ্র আমাদের ঘরের লক্ষ্মীকে চল ঘরে নিয়ে যায়। এই বলে কিন্তু সবাই মিলে সেখান থেকে বেরিয়ে যায়। তখন সেখানে আদিত্য মনে মনে ভাবতে লাগলো যে এখানে পরমাকে কে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছিল, কে এই কাজটা করলো, কে করতে পারে। সে মনে মনে কিন্তু কিছুই ভেবে পাচ্ছে না এবং সে আদিত্য নিজের মনের খাতায় মনের ভাষায় কিন্তু হারিয়ে যাচ্ছে। আস্তে আস্তে অন্যদিকে দেখতে পাচ্ছি সুদীপা বাইরে বেরিয়ে এসেছে। সে একেবারে নির্বাক চলচ্চিত্রের মতো সামনের দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে তার সামনে কিন্তু গাড়ির দরজাটা খুলে যায় এবং স্যার এসে দাঁড়ায়। বলতে লাগে, সুদীপা তুমি তো সব কাজগুলো কমপ্লিট করেছো, চলো না সামনে একটা কফি শপ রয়েছে, কফি খাবে তুমি? তখন সুদীপা বলতে লাগে, স্যার আপনি এখনো যাননি? ঠিক আছে স্যার, আপনি যখন আছেন তখন ঠিক কাজ করেন, এক কাজ করেন আমাকে আপনি বাড়িতে পৌঁছে দেন। এরকম কথাবার্তা যখনই চলছে তখন সেখানে আদিত্য বেরিয়ে আসে এবং আদিত্য বেরিয়েছে গাড়িতে করে, দেখে হঠাৎ করে দেখতে পারে এই লোকটা এখানেও চলে এসছে, এই লোকটা এখানেও চলে এসছে। না না না, এর মধ্যে কোনো অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে এবং আদিত্যের চোখটা যেন ছানাবড়া হয়ে যাচ্ছে। সুদীপার সঙ্গে এই লোকটাকে বারবার দেখে তার মুখটাও কিন্তু, তার ভুল বোঝাবুঝিটা কিন্তু, আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু অনেকটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এদিকে সুদীপা তখন গাড়িতে ওঠার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে আদিত্য তখন মনের খাতায় মনের পাতায় প্রচন্ড একটা হিংসাত্মক মনোভাব কিন্তু ভেতরে দাউ দাউ করে জ্বলতে শুরু করে দেয়। সুদীপা তাহলে এই লোকটার সঙ্গে এখনও সেইভাবে কথাবার্তা আলোচনা করছে, সে কিন্তু মনে মনে একটা জেলাস ফিল করতে শুরু করে দেয়। আর এইভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে, সুদীপা কি এই যে হেল্পটা করেছে, আমরা জানি আগের দীপা যত হেল্প করতো, যত রকমের মানুষের সাহায্য করতো, সেই দীপার ওপরে কিন্তু প্রচণ্ড রকমের সেই মানুষ বদনামি করতো তাকে। এখানে সুদীপাকেও দেখতে পাচ্ছি সেই রোলে রাখা হয়েছে। সুদীপাও কিন্তু সে যতভাবেই মানে হেল্প করার চেষ্টা করছে পুরো সে মানে পুরো চৌধুরী পরিবারটাকে সুদীপা চাইছে যে একটা মন্দিরের মতো, সেই মন্দিরটাকে সে কোনো ক্ষতি হতে দেবে না। তাই সুদীপা নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে সে মানে চৌধুরী পরিবারটাকে ভালো রাখতে চাইছে, সুখে রাখতে চাইছে। সেই চৌধুরী পরিবারের যে মন্দির, সেই মন্দিরটাকে সে কখনোই ক্ষতিতে দেবে না। তাহলে চৌধুরী পরিবার কেন তার উপরে এত বড় নির্যাতন, এত বড় জ্বালা দিচ্ছে? সুদীপা কি কোনো মতেই কোনোদিনই কি তার যোগ্য মর্যাদা ফিরে পাবে না? এত কষ্ট, এত যন্ত্রণার পরে, এত লাঞ্ছনার পরেও আদিত্য কি তাকে কখনো বুঝবে না? আদিত্য কি তাকে ভুল বুঝে যাবে? কি হতে পারে পরবর্তী পর্বে? অবশ্যই কমেন্টে জানিও।